আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে আব্দুল মুঈদ চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার তাগিদ। গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে দাবি। দ্রুত যুদ্ধপন্থে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। সাভারে দিনে দুপুরে দুটি যাত্রীবাহী বাসে ডাকাতি। মহাসড়কে পুলিশের টহল জোরদার করতে যাত্রীদের দাবি। চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ মুহূর্তে প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বজন হারিয়ে চরম দুর্দশায় অনেক পরিবার, সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন আব্দুল মুঈদ চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে বলেন, নির্বাচনের জন্য আরও 6 মাস সময় লাগতে পারে। তিনি বলেছেন, সম্ভাব্য নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা উচিত। জকর মালিথার রিপোর্ট। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কথা বলছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি। সরকার জোর দিচ্ছে প্রয়োজনীয় সংস্কারের উপর। বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য আব্দুল মুঈদ চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি না ডিসেম্বরে করা সম্ভব হবে, বাট আমার ধারণা যে একটা নির্বাচন করার জন্য মিনিমাম আরো মাস 6 সময় লাগবে। আমার ধারণা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উইল বি ভেরি ডিফিকাল্ট। আমার ধারণা কতদিন নাগাদ সময় লাগতে পারে? আরো 6 মাস যদি হয়, জুনের মধ্যে। নির্বাচন যখনই হোক, নির্বাচনের তারিখ আগেই জানিয়ে দেওয়ার পরামর্শ 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাবেক এই সচিবের। ডিসিশনটা নিয়ে ফার্ম ডিসিশন জানাইতে হবে ইলেকশন কমিশনকে। তারপরে তো অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো করতে হবে। সো ক্যাটে গভর্নমেন্ট ডে ওয়ানেই ও নিয়েই কাজ ইলেকশন করতে হবে। এখনকার ক্যাটেগর গভর্নমেন্ট তো সেটা না। কাজে ক্যাটেগর গভর্নমেন্ট আগে একটা এগ্রিড টাইমে আসতে হবে, 6 মাস পরে ইলেকশন করবো। সেই তারিখটা ঘোষণা করতে হবে। ঘোষণা করলে তখন ইলেকশন কমিশন সেই অনুসারে কাজ করবে, তখন গভর্নমেন্ট সেইভাবে আগাবে। কিন্তু এমনি খালি মানে কথাবার্তার মধ্যে এটা কিছু হবে না, আমার মনে হয় না। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা মিলেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কবে হবে। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মানুষ গণতন্ত্র চায়, আর এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে অবশ্যই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সকালে রাজধানী পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এসব কথা বলেন তিনি। দেশের সব সেক্টরে সংস্কারের প্রয়োজন রয়েছে জানিয়ে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে নির্বাচিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুণী ব্যক্তি। বিএনপি আশা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন তিনি। আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত এবং সমগ্র বিশ্বের একজন ওয়ান্ডার ব্যক্তিত্ব। আমরা তার প্রতি শ্রদ্ধা রাখি,
তাকে সম্মান করে বলে তিনি এখন পর্যন্ত যে কাজ করছেন, তার যে ক্যারিশমা আছেন, তার যে কাজ আছেন, সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে মন্তব্য করে দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা ও সে দেশের পণ্য ব্যবহার করলে তারা ইসরায়েলের দোসর হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তারা। শাকির আদনানের রিপোর্ট। বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। গাজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বিশ্ব মানবতা জেগে উঠেছে মন্তব্য করে তারা অভিযোগ করেন ওই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ আছে। শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে হবে, ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, গাজার মানুষকে বাঁচাতে তারা সে দেশে যেতে চান। আপনারা আজকে থেকে কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা, নেসলে পণ্য, পিজা হাট এই সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমাদের আহ্বানের পরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যারা এগুলো পান করবে তাদের ছবি তুলে রাখবেন। আমরা তাদের ছবি তাদের সামনে দেখাতে চাই। আমরা বলতে চাই এরা ইসরায়েলের দোসর, তারা বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনোভাবেই ভোগ করতে পারে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পল্টন এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ জানাতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় পার্টি। অব্যাহত হামলায় জাতিসংঘের নিরাপত্তার কঠোর সমালোচনা করেন তারা। জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতায় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এই প্রতিবাদ জানান। সমাবেশে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সাবুর আসুদ ও অ্যাডভোকেট রেজাউল করিম বক্তৃতা করেন। পরে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবে শেষ হয়। এটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা, বিশ্বের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ঘটনা, যেখানে নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বাচ্চা শিশু, ফুলের মতো নিষ্পাপ শিশু, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? এটার বিরুদ্ধে আমরা কেন সোচ্চার হব না? সারা বিশ্ব কেন সোচ্চার হবে না? এটাই আমার প্রশ্ন। আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি সবাই? আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে? গাজায় ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরায়েলের গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান। সে সময় তারা জাতিসংঘ সহ বিশ্ববাসীকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। আর মানুষের মৈত্রী একমাত্র এই গণহত্যা থেকে যেমন প্যালেস্টাইনকে মুক্ত করতে পারে, আর প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। যতদিন জুলাই আন্দোলনের বেদনা মনে রাখবে জাতি, ততদিন ঠিক পথে থাকবে। জুলাই আন্দোলনের বেদনার স্মৃতি রক্ষায় নির্মাণ করা হবে জুলাই জাদুঘর। রাজধানী মিরপুরের শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের ব্যানারে গণমানুষের জাগ্রত জুলাই অনুষ্ঠানে একথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তাহফিমুল ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত। জুলাই আন্দোলনের চেতনা মানুষের হৃদয়ে জাগ্রত করে রাখতে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের আয়োজনে গণমানুষের জাগ্রত জুলাই। মিরপুরের শাহ আলী মাজারে এই আয়োজন সাজানো হয় শহীদ পরিবারের জুলাইয়ের স্মৃতিগল্প, কবিতা আবৃত্তি ও ভবগানের আসরের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মাজার বলেন, গণমানুষের অধিকার রক্ষায় বিপ্লব এখনো শেষ হয়নি। জনগণ নিজেরা যখন কর্তৃত্বের আসনে বসে, নিজেরা যখন বোধ করে যে আমরাই ক্ষমতাবান, এটাকে গণতন্ত্র বলে। দেখেন, এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা বুঝাতে পারি না যে নির্বাচনকে গণতন্ত্র বলে না। প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, মাজার ভাঙার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে না পারলেও সরকার এখন এ বিষয়ে কঠোর অবস্থানে। ঈদ, পূজা, বড়দিন, যার যা উৎসব যে যেটা পালন করতে চায় সেই উৎসবগুলোকে আমরা সেলিব্রেট করব, কারণ ধর্ম আমাদের সংস্কৃতির একটা বড় উপাদান, বা আমাদের যে ধর্মীয় আচার, বিশ্বাস, রীতি নীতি এগুলো মিলেই আমাদের সংস্কৃতি হয়ে ওঠে। কিন্তু যে কোনো কারণে হোক 54 বছর ধরে আমরা শুধু কম্পার্টমেন্টে ভাগ করে বলেছি এই জিনিসগুলোকে আমরা আসতে দিব না। কোথাও যদি ইসলামের গন্ধ পাওয়া যায় সেই জিনিসটা আর আমাদের সংস্কৃতির অংশ হবে না। এই কম্পার্টমেন্টালাইজেশনটা আমরা ভেঙে দিচ্ছি। গণমানুষের জাগ্রত জুলাই শিরোনামে শুরু হওয়া দুদিনের এই আয়োজন শেষ হবে শনিবার। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেলে 4:52 এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাভারে একই দিনে দুটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। শুক্রবার দুপুর 12টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের ব্যাংক টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি হয়। সাভার পরিবহন নামের এই যাত্রীবাহী বাসে বেশ কয়েকজনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় কিছুক্ষণ পরেই মহাসড়কের সিএনবির আগে রাজধানীর পরিবহনে ডাকাতি হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেও মহাসড়কটির একই স্থানে বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। এ ঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মেজেই পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। হত্যা শিকার লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত স্থানে দুর্গন্ধ ছড়ালে ইটপাটকেল সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পান তারা। পরে বস্তা থেকে 3 জনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লামিয়া আক্তার এবং স্বপ্ন আক্তার নামে 2 বোন থাকতো এবং তাদের লামিয়া আক্তারের 4 বছর একটা ছেলে ছিল। তো লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রেগুলার তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। লামিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করতো। তো তার লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তো আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি। সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তে প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। আয়োজকরা জানিয়েছেন, শোভাযাত্রার দিন বিকেল 5টার পর ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশন। সুলতানা হিমুর রিপোর্ট। রংতুলির আচরে নববর্ষের আগমনী বার্তা জানান দিচ্ছে এসেই গেছে নতুন বছর। 2 দিন পরেই বাঙালি পা রাখবে বাংলা নববর্ষে। আর তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে চলছে বর্ষবরণ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও হবে শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারে প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় নতুন করে থাকছে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই ও সংগ্রামের সংহতি জানিয়ে তরমুজের মোটিফ, থাকছে মুগ্ধর পানির বোতল সহ অন্যান্য মোটিফ। 3টে রাস্তা আপনার ব্লক থাকবে। একটা হলো বাংলা মোটর থেকে আসার যে রাস্তাটা, এটার একটা ব্লক থাকবে বাংলা মোটর, ওখানে একটা ডাইভারশন থাকবে, এবং আমাদের বার্ডিনের ওখানে একটা ব্লক থাকবে। আর পলাশী থেকে আসার রাস্তাটাও আপনার আজিজ সুপার মার্কেটের এখানে ব্লক থাকবে, এবং মৎস্য ভবন থেকে আসার রাস্তাটা আমাদের
ঢাকা ক্লাবের একটু পরেই এসে ওখানে ব্লক থাকবে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, শোভাযাত্রার দিনে বিকাল 5টার পর ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রো, শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। 11টা 12টার পরে আমাদের রেলি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। এবারে শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বাংলা বর্ষবরণে প্রস্তুত ছায়ানট। প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠানে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে। এবারের অনুষ্ঠানে মূল ভাব আমার মুক্তি আলোয় আলোয়। বিকেলে ধানমন্ডি ছায়ানট কার্যালয়ে সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরা হয়। এই আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সহ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সরওয়ার আলী, সহসভাপতি খায়রুল আলম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নাভেদ ও জয়ন্ত রায়। ভোরের আলো ফুটতে ফুটতেই ভৈরবীতে রাগালাভ দিয়ে ছায়ানটের 1432 বঙ্গাব্দের পরবের সূচনা। ছায়ানটের এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। যথারীতি অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন জাগরণের সুর বানিয়ে। সুর তাল লয়ে বাংলা নতুন বছর বরণ করতে প্রস্তুত সুরের ধারার শিল্পীরা। প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে স্পাহানি চ্যানেলে সুরের ধারা বর্ষবরণ 1432, যেটি প্রথমবারের মতো হবে রবীন্দ্র সরোবরে। এই আয়োজনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় দিনের মহড়া। শনিবার রবীন্দ্র সরোবরে সন্ধ্যা 6:30টায় হবে মূল মঞ্চের রিহার্সাল। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন। 5:30 পর্যন্ত হয়েছে বর্ষবিদায়ের রিহার্সাল, আর 5:30 থেকে শুরু হয়েছিল বর্ষবরণের মঞ্চ রিহার্সাল, যেটা সেটি আমাদের কালকে হবে। তখন সবাই স্টেজে উঠে একদম ফুল ট্র্যাকে গানগুলো গাইবে সবাই। জুলাই আন্দোলনে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। তাদের দাবি, উপার্জনের পথ বন্ধ হওয়ায় এখন জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। রাজধানী মিরপুরের শহীদ ইমন হোসেন আকাশের মায়ের প্রত্যাশা, সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। মায়ের কাছে ক্রিকেট খেলার কথা বলে নিয়মিত কোটা আন্দোলনে যেতেন মিরপুরের ইমন হোসেন আকাশ। গত 4 আগস্ট মিরপুর 10 নম্বরে গুলিতে 22 বছর বয়সেই আকাশের জীবন প্রদীপ নিভে যায়। একমাত্র সন্তানকে হারানো বেবি আক্তারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আমার ছেলে ডেলিভারি চাকরি করতো মোবার কোম্পানিতে, চাইছিল মোটরসাইকেলের ব্যবসা নিব। তখন আমি বলছি যে আব্বু, তুমি এই বয়সে মোটরসাইকেলের ব্যবসা নিতে চাও, তুমি পারবা? তখন কইছে না আম্মু, দেখি চেষ্টা করে পারি নাকি। তার কয়দিন পরে তো মারাই গেল, হয়তো গেছই গা, অত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল গা। কিন্তু আমারও কাজ বন্ধ, আমি অসুস্থ হয়ে গেছি গা। আমি অনেক কি কাজ করে খাবো? আমার তো খাওয়ানোর মতন কোনো পথ নাই। বেবি আক্তার হতাশা প্রকাশ করে জানালেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের দায় বয়ে বেড়াতে হচ্ছে কেবলমাত্র পরিবারগুলোকে। এখন সবাই মিটিং মিছিলে ব্যস্ত, আমাকে তো কোনো খোঁজ খবর নেই না। তারা তো তাকে দাবি দরকার পাইছে, বৈশা রয়েছে। আমার বাড়ি নেই, গাড়ি নেই, আমার কিচ্ছু নাই, আমার কোনো কিছু নাই, 1 করা জমিনও নেই আমার। একটা কিছু করে দেখ সরকার। আমার ছেলে শহীদ হয়েছে আন্দোলন করতে করতে, কিন্তু আমার ছেলের নামে একটা কিছু করা হোক। আকাশের মা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে দাবি আদায়ের জন্য আর যেন কাউকে জীবন দিতে না হয়। সুস্থ বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার স্পোর্টস।
ফিলিস্তিনের জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে যুক্তরাষ্ট্রের ম্যারিলেন অলব্রাইট পুরস্কারপ্রাপ্ত প্রত্যাখ্যান করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সহ 3 নারী আন্দোলনকারীকে সম্মাননা দিয়েছে প্যালেস্টাইন। রাতে এক সংক্ষিপ্ত আয়োজনে উমামা ফাতেমার হাতে আল আকসা মসজিদের ছবি সহ একটি স্মারক তুলে দেন ঢাকার প্যালেস্টাইন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের সংহতি তাদের সাহস যোগায়। উমামা তার বক্তৃতায় ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন। All the agony and the suffering of the people of Palestine, we have received something which cooled our heart, which gave us more immunity for our determination in continuing our struggle for freedom and independence. So you did give us extra immunity. আমি উমামা ফাতেমা একটা অ্যাওয়ার্ড রিজেক্ট করা এটা ইটস নাথিং। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ইটস নাথিং। আমি একদমই আমার হিউম্যানিটেরিয়ান কজ থেকে কাজটা করেছিলাম বা মোরাল কজ থেকে করেছিলাম, বাট বাংলাদেশের জনগণ বা আমরা ছাত্ররা যে ফাইটের মধ্যে দিয়ে গিয়েছি, উই হ্যাভ টু লিভ আপ টু দ্যাট। আমাদের বাংলাদেশি জনগণ আমরা কিন্তু সবসময় চাই আমরা রুখে দাঁড়াতে, নট অনলি ফর দ্য রিলিজিয়াস রিজন বাট অলসো ফর দ্য হিউম্যানিটেরিয়ান রিজন। প্রিয় দর্শক, আমাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি এই চ্যানেলের সংবাদে। ন্যায় বিচারের মাধ্যমে জলবায়ু ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে প্রতিবাদ ও র্যালি করেছে হাজারো জলবায়ু কর্মী। সকালে রাজধানী মানিক মিয়া এভিনিউ সড়কে অ্যাকশন এইড বাংলাদেশের যুব প্ল্যাটফর্ম এ প্রতিবাদ সভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা জানান, বৈশ্বিক ধর্মঘট শুধু পরিবেশের জন্য নয়, একটি টেকসই পৃথিবীর জন্য সম্মিলিত লড়াই। প্রতিবাদ সমাবেশ শেষে র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে খামারবাড়ি ঘুরে শেষ হয়। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে ফের শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা 50,900 জনে পৌঁছেছে। গত 24 ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 40 জন। এই পর্যন্ত এই সহিংসতায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50,886 জনে। একই সময় আহত হয়েছেন আরও 146 জন। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার দিয়েছে। কবিতা, কথা সাহিত্য এবং প্রবন্ধ গবেষণা বিভাগে প্রথমবারের মতো পুরস্কারে ভূষিত হয়েছেন হাসিন এহসান লগ্ন, সালমান সাদিক এবং জাকারিয়া প্রিনন। অধ্যাপক শান্তনু কায়সারের ৮ম প্রয়াণ বার্ষিকীতে বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী ৩ লেখককে ক্রেস্ট, সনদ ও 50,000 টাকা অর্থমূল্যের চেক হস্তান্তর করা হয়। বরেণ্য শিক্ষাবিদ প্রাবন্ধিক এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বিজয়ীদের হাতে সব তুলে দেন। বক্তব্য রাখেন বুয়েটের প্রভিসি অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী ও অধ্যাপক দিলারা হাফিজ। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামের উলিপুরে প্রথমবারের মতো সুপারফুড বিটরুট চাষ করে সফল হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। পুষ্টি ঔষধি গুণ সম্পন্ন সবজি চাষের সফলতা কুড়িগ্রামের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। স্থানীয়রা বলছেন, অধিক মূল্যের এই সবজি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের এক ব্যাংক কর্মকর্তা প্রচলিত ফসল আবাদের পরিবর্তে প্রথমবারের মতো সুপারফুড বিটরুট চাষ করে সফল হয়েছেন। ভারতের শিলিগুড়ি থেকে বিটরুটের বীজ সংগ্রহ করে ইউটিউবের মাধ্যমে চাষাবাদের কলাকৌশল জেনে এবং স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় নিজের 25% জমিতে চাষ শুরু করেন তিনি। আমার 25 শতক জমিতে বীজ বুনি 3 মাস পর এখন হারভেস্ট করতেছি। প্রায় 17,000 টাকা খরচ হয়েছে। আমি সব মিলে 70,000 টাকা নিট প্রফিটের আশা করতেছি এখন পর্যন্ত। সামনের বছর আরো বড় পরিসরে এটা রোপণ করব। বিটরুট গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও এর রং ভিন্নতা রয়েছে। রক্তর মতো লাল, খাতেও কাঁচায়ও খাওয়া যায়, তরকারি পাক করে খাওয়া যায়। আমি সহযোগিতার সাথে করছি আর কি। লাউ খাচ্ছি ভালো, রেখে খেলে মিষ্টি হয়, তুলে খেলে অত মিষ্টিও লাগে না, গাজরের মতোই একটা স্বাদ লাগে। বীজটা সরবরাহ ঠিক মতন পাওয়া যায় তাহলে এটা আবাদ করতে। কৃষি বিভাগ বলছে কুড়িগ্রামের মাটি বিটরুট চাষের জন্য উপযোগী। বিটরুট পুষ্টিগুণ এবং ঔষধি গুণ থাকায় এটা বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা উচ্চ রক্তচাপের কারণে হার্টের সমস্যা রয়েছে অথবা ফ্যাটি লিভার রয়েছে, এই ধরনের রোগী বিটরুট খেতে পারেন। তবে যাদের নিম্ন রক্তচাপ রয়েছে বা ডায়াবেটিস রয়েছে তাদের এটা পরিমিত খাওয়া উচিত। কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে বিটরুট চাষ বদলে দেবে কুড়িগ্রামের কৃষিচিত্র, বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন সাতক্ষীরার প্রভাসপুর শাহী জামে মসজিদ। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যে গুরুত্বপূর্ণ অংশ এটি। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে মসজিদটি। ঐতিহ্যবাহী মসজিদটি সংরক্ষণে দাবি স্থানীয় সহ সচেতন মহলের। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ইতিহাসের সাক্ষী প্রভাসপুর শাহী জামে মসজিদ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার প্রভাসপুর গ্রামে অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত মসজিদটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মসজিদের স্থাপত্যশৈলী মুঘল আমলের নকশার অনন্য নিদর্শন। মসজিদটি দেখতে প্রায়ই ভিড় জমান পর্যটকরা। ঐতিহ্যবাহী মসজিদ, তাই নামাজ পড়তে আসলাম। এই মসজিদটা খুব সুন্দর এবং মসজিদের চারপাশে যে খোলা জায়গা, এখানে খুব সুন্দর বাতাস প্রবাহিত হয় এবং আলো বাতাসের সচল আছে। এখানে একটি বিলবোর্ড বা বই বা কিছু একটা স্থাপন করা হোক, বা যেটা থেকে আমরা জানতে পারি এটার সম্পর্কে। এটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে দাবি জানাবো। পাশাপাশি এই মসজিদের পাশে যে জায়গাগুলো আছে যারা জবরদখল করে খাচ্ছে সেটা উদ্ধার হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত প্রভাসপুর শাহী জামে মসজিদ। তবে সঠিক রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে মসজিদটি। সংস্কারের কাজ দ্রুত ত্বরান্বিত হয়। প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের দিকে এই নেক নজর করে। তার জন্য আমি মহামান্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক প্রভাসপুর শাহী জামে মসজিদ সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, সিঙ্গাপুর শুধু বন্দরকে ব্যবহার করে ব্যবসা অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে গেছে, তেমনি আমরা সমুদ্রকে সঠিকভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এছাড়া রাজস্ব আয় বাড়াতে ভ্যাট ও ট্যাক্স সিস্টেমকে পুরোপুরি কার্যকরী করার কথাও জানান তিনি। চট্টগ্রামের আগ্রাবাদ সিএনএফ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাথে প্রাক বাজেট মত বিনিময় সভায় তিনি কথা বলেন। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যরা। আমাদের অনেক ভাগ্য, আমাদের সমুদ্র আছে। এই সমুদ্রকে কাজে লাগিয়ে আমরা সত্যিকার অর্থে অনেক কিছু করা সম্ভব, আমরা করতে পারবো। ভ্যাটটাকে যদি আমরা ফুললি ফাংশন করতে না পারি তাহলে দেশের রেভিনিউ আসবে না।
আর যদি দেশের রেভিনিউ না আসে তখনই আপনার মতো কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, আপনাদেরকে সহজে ধরা যায়, সব রেকর্ডেড আছে, আপনাদের 3% 10% তার মানে হলো যদি আমরা প্রপারলি রেভিনিউটা আদায় করতে পারতাম তাহলে আমাদের এই কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের উপর কিন্তু আমাদের এই চাপাচাপিটা কমে যাবে। প্রদর্শন সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। বিরতির পরে দেখবেন দেশের বড় গ্রুপগুলো 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার করেছে বললেন গভর্নর। ফেরত আনতে বিদেশে অবস্থানরত পাচারকারীদের সম্পদ ফ্রিজ করার উদ্যোগ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের বড় গ্রুপগুলো 2.5 থেকে 3 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অর্থ ফেরত আনতে পাচারকারীদের বিদেশে অবস্থানরত সম্পদ আগামী 6 মাসের মধ্যে ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, বিএফআইইউ এর পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যরা। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। ফ্রিজ হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে যে কয়েক বছর লেগে যায়, একটা মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনতে পারবো। বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকার ইচ্ছে হয়েছে। জনগণ নাকি তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়, কিন্তু জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায়। শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে জনসমাবেশে তিনি এসব কথা বলেন। লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মুস্তাফার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তৃতা করেন। নির্বাচন চাই, ওই যাহা বাহান্ন তাহা 53 চাই না। খুব ক্লিয়ার কাট কথাবার্তা, খুব স্পষ্ট। কিন্তু নির্বাচন চাই, মনে রাখা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই, জনগণ ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সরকার গঠন করবেন। রাজধানীতে বাইফা চতুর্থ আসরে অ্যাওয়ার্ড উন্মোচন ও সংবাদ সম্মেলন হয়েছে। বিকেলে রাজধানী একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এবারও বিভিন্ন ক্যাটাগরিতে দেশের স্বনামধন্য তারকা সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণীজনেরা বাইফা অ্যাওয়ার্ড পাবেন। আগামী 16 মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নতুন ধারা প্রেজেন্টস বাইফা অ্যাওয়ার্ডের চতুর্থ আসর বসবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাইফা উপদেষ্টা রাজু আলিম, জুরি বোর্ডের প্রধান বিচারক বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বাইফার উদ্যোক্তা শারিয়া স্বপন, বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম, নৃত্যশিল্পী মনমুন আহমেদ, চিত্রনায়িকা দিঘি তাসনুমা সালাম এবং জুরি প্যানেলের তারকা ও কয়েকজন মডেল। দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চালের বাজারে অস্থিরতা কাটছেই না। রমজানের মাঝামাঝি থেকে প্রতি বস্তায় 50 থেকে 300 টাকা বেড়ে চলতি সপ্তাহে চালের দাম রয়েছে স্থিতিশীল। দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর কথা বলেছেন ভোক্তারা। অন্যদিকে মৌসুমের নতুন চাল বাজারে এলে দাম কমার আশা করেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদের রিপোর্ট। রমজানের মাঝামাঝি থেকেই বাড়তি চালের দাম। মাসখানেক পেরিয়ে গেলেও দাম কমেনি 1 টাকাও। তবে চলতি সপ্তাহে বাড়েওনি চালের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল, বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 85 থেকে 99 টাকায়। প্রতি কেজি মাঝারি মানের পাইজাম ও 28 চাল বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। অন্যদিকে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। ভোগান্তি তো মানুষের শেষ নাই। দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এখন, বিশেষ করে চালের বাজার দেখেন আগুন। প্রায় 88-90 টাকা পরে পার কেজি মিনিকেট। তো সাধারণ মানুষের কিভাবে খাইবে? মানুষের ইনকাম হলে না খরচ করতে পারে। কিন্তু আগে শুনছি যে গেলে 2800 বা 2700 টাকা ছিল, এখন তো 3100 টাকা। আগের দামে থাকলে ভালো হয়, 3200-3300 গ্রাম থাকলে। এটাও মোটা একটু বেশি, তারপরেও এটা নিয়ন্ত্রণে থাকে,
মানে গরিব মানুষ যারা আমাদের মতো যারা আছে আর কি মোটামুটি খেয়ে বাঁচতে পারে। বিশেষ করে চালের দামের জন্য আমরা বেশ ভোগান্তিতে পড়ছি, অন্যান্য প্রোডাক্ট তুলনামূলক স্বস্তিতে আছে। চলতি অর্থ বছরে চাল আমদানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। চালের দাম আরও 1 মাস পর কমে আসার সম্ভাবনার কথা জানালেন ব্যবসায়ীরা। আমরা গত পরশুগাঁও মিলের কথা বলছি, ওনারা ডাইরেক্ট নিষেধ যে কোনো চাউল নেই, নতুন ছাড়া এখন আর পুরনো কোনো চাউল নেই। সরকার পক্ষে যারা আছে এটা কি বাজার মনিটর করতেছে না নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে? এটা সরকার আর কি খুঁজে দেখলে ভালো হবে। এই নতুন দাম তো কাটা শুরু হয়েছে, হয়তো মাসখানিক লাগবে দামটা কমতে। এই যে 1-2 মাস ধরে দাম কোনো কমে নাই, আগের দামে আছে। আশা করা যায় আপনার 20-25 দিন ভিতরে দাম কমতে পারে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরে নিত্যপণ্যের বাজার ছিল অনেকটাই স্থিতিশীল। চলতি সপ্তাহে মাছ মাংসের বাজারে সেই ধারাবাহিকতা থাকলেও সবজির বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সেই সাথে পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজারও চড়া। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 27টি বিভাগের এ, বি ও সি ইউনিটের মোট 4,332টি আসনের বিপরীতে 2,37,415 জন শিক্ষার্থী অংশ নেবেন। এবার প্রথমবারের মতো রাবির ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা হবে। শুক্রবার রাবির সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য সালেহ হাসান নকিব এই তথ্য জানান। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসৎ উপায় অবলম্বন রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চ্যানেলের নিউজ অপারেটর আমিনুল ইসলাম রানার শ্বশুর কাজী নাকিস উদ্দিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে মানিকগঞ্জ দাসুরা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল 63 বছর। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানাচ্ছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে মতিউর চৌধুরী। সম্ভব তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে আশা। বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার তাগিদ। গাজায় ইসরায়েলি হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে দাবি। দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। সাভারে দিনে দুপুরে 2টি যাত্রীবাহী বাসে ডাকাতি। মহাসড়কে পুলিশের টহল জোরদার করতে যাত্রীদের দাবি। চারুকলা অনুষদের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারে প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বজন হারিয়ে চরম দুর্দশায় অনেক পরিবার, সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।